হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা ডেমো ক্লাস নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই কমেন্ট করছিলে, ইউটিউবে দেখছিলাম যে দিদি একটা ডেমো ক্লাস দাও, একটা ডেমো ক্লাস দাও, যে তোমার ক্লাস কেমন হয় সেটার ব্যাপারে একটা ডেমো ক্লাস দাও। তো তাই জন্য আজকে আগেও আমি আপলোড করেছি ডেমো ক্লাস, তবুও আজকে ভাবলাম আরেকটা ডেমো ক্লাস তোমাদের আপলোড করে দিই, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে যে কেমনভাবে পড়ানো হয়। ঠিক আছে, তো তাই জন্য আজকে একটা ডেমো ক্লাস। আশা করছি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগবে। আর ক্লাসটা ভালো লাগার চেয়ে তো ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা এই চ্যাপ্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট আমাদের ডাব্লিউবিসিএসের জিওগ্রাফির জন্য। ঠিক আছে, ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট আমাদের ততটা লাগে না, ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারটা ফিজিক্যাল জিওগ্রাফিরই পার্ট। যদি এই চ্যাপ্টারটা আমরা না পড়ি ফিজিক্যাল জিওগ্রাফির বই থেকে, তাহলে কিন্তু আমাদের একটা পার্ট অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক আছে, তো তাই জন্য ফিজিক্যাল জিওগ্রাফির বইটা আমাদের লাগে না এনসিইআরটির, কিন্তু আমি তবুও আমার স্টুডেন্টদের জন্য এই ফিজিক্যাল জিওগ্রাফির এই একটা দুটো চ্যাপ্টার আমি কিন্তু পড়াই। তো আশা করছি তোমাদেরও উপকারে লাগবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। ফিজিক্যাল জিওগ্রাফির এই 2-3টে চ্যাপ্টার কিন্তু আমি এনসিইআরটি থেকে পড়াই, তো তাই জন্যই তোমাদের ভিডিওটা আপলোড করা। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। ফিজিক্যাল জিওগ্রাফির যে বইটা আছে সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যে এনসিইআরটির বইটা আছে সেটা। ঠিক আছে, তো সেখান থেকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। এই চ্যাপ্টারটা আজকে পড়বো। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে এই ছবিটা দেখো, আমি আগে এঁকে রেখেছি বোর্ডে। এই ছবিটা হচ্ছে আজকে আমাদের ড্রাইভার। এই ছবিটাই কিন্তু আমাদের পুরো ক্লাসটা আমাদের বুঝতে সাহায্য করবে। ঠিক আছে, তো এই ছবিটা তোমরা কিন্তু যদি এনসিইআরটি বই না থাকে তাহলে কিন্তু নোট ডাউন করে নেবে, আর যদি এনসিইআরটি বই থাকে তাহলে এনসিইআরটি বই খোলো। যে বইটার নাম বললাম ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেই বইয়ের তোমার 72 পেজ। ঠিক আছে, সেই বইয়ে 72 পেজ হলো। এই চ্যাপ্টারটা আমি আজকে পুরো ডিটেলসে পড়াবো। তো দেখো, যেখান থেকে মানে যেই জায়গাগুলো পড়তে হবে সেই জায়গাগুলো আমি বলে দেবো, সেই জায়গাগুলো পেন্সিল দিয়ে মার্ক করে নেবে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফে অ্যাটমসফিয়ার ইজ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট গ্যাস অ্যান্ড ইট এনভেলপ দ্য আর্থ অল রাউন্ড। ঠিক আছে, কি বলছে প্রতিটা লাইন ধরে ধরে আমি পড়াবো। যেই লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো কিন্তু তোমরা মার্ক করে যাবে, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কি বলছে, অ্যাটমসফিয়ার আমাদের বিভিন্ন গ্যাসের মিক্সচার, যেটা আমাদের এনভেলপ করে রেখেছে। মানে ধরো এটা আমাদের পৃথিবী, এটা আমাদের আর্থ সারফেস, তো এটা আমাদের আর্থ সারফেস, এই আর্থ সারফেসটাকে ঘিরে রেখেছে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। এনভেলপের মতন, খামের মতন আমাদের অ্যাটমসফিয়ারটাকে ঘিরে রেখেছে। ঠিক আছে, it contain life giving gas like oxygen for human and animals and carbon dioxide for plant. আমাদের প্ল্যান্টদের কার্বন ডাইঅক্সাইড লাগে আর আমাদের অক্সিজেন লাগে, তাই তো। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা 1 মিনিটও বাঁচতে পারবো না। জল ছাড়া, খাবার ছাড়া আমরা 2-5 দিন কাটিয়ে নিতে পারবো, কিন্তু অক্সিজেন ছাড়া কিন্তু আমরা 10 থেকে 15 মিনিটের বেশি কখনোই বাঁচতে পারবো না। আমাদের খুব শ্বাসকষ্ট হবে, তাই তো। The air is an integral part of the earth mass and 99% of the total mass of the atmosphere is confined to the highest 32 kilometer from the earth's surface. The air is colorless and odorless, can be felt only when it is blow as wind. কি বলছে যে আমাদের এই বাতাস হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ, মানে আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা কি যদি পরিবেশ থেকে বাতাসটাকে বাদ দিয়ে দিই তাহলে কি আমরা থাকতে পারবো না? আমরা সার্ভাইভ করতে পারবো? আমরা কেউ সার্ভাইভ করতে পারবো না, কোনো প্রাণী, পশু, পাখি কেউ সার্ভাইভ করতে পারবো না, তাই তো। তো সেটা আমাদের ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। আর এই অ্যাটমসফিয়ারে যে এয়ার মাস বা যেসব কম্পোজিশনগুলো আছে, সেই কম্পোজিশনগুলো 99% কিন্তু এই অ্যাটমসফিয়ারের 32 কিলোমিটার পর্যন্ত থাকে। মানে ধরো এটা যদি আর্থ সারফেস হয় তাহলে এইটার অলমোস্ট 32 কিলোমিটার পর্যন্ত এর 99%, মানে এটা যদি আপার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হয়, মোটামুটি এই 32 কিলোমিটার পর্যন্ত কিন্তু 99% কম্পোজিশন টোটালটা থাকবে। ঠিক আছে, তারপরে কিন্তু ডেন্সিটি, সমস্ত জিনিসের ডেন্সিটি কিন্তু কমতে থাকবে, সমস্ত জিনিস কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, তো সেগুলো আমরা আরও ডিটেলসে একটু পরেই আলোচনা করছি। ঠিক আছে, এরপরে দেখো কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার আসছে, সেইটাতে কি বলছে, দ্য অ্যাটমসফিয়ার ইজ কম্পোজড অফ গ্যাস, ওয়াটার ভেপার অ্যান্ড ডাস্ট পার্টিকেল। কী কী নিয়ে তৈরি হয় আমাদের বাতাসটা, কী কী নিয়ে তৈরি হয়, অ্যাটমসফিয়ারটা কীভাবে কী নিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে গ্যাস, ওয়াটার ভেপার অ্যান্ড হচ্ছে ডাস্ট পার্টিকেল। বিভিন্ন ধরনের গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, তাই তো, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এইসব জিনিসগুলো, গ্যাসগুলো থাকে। তারপরে ওয়াটার ভেপার থাকে, মানে জলীয় বাষ্প। ঠিক আছে, আর হচ্ছে ডাস্ট পার্টিকেল, বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল যে বাতাসে থাকে সেটা আমরা কীভাবে বুঝতে পারি, দেখবেন যখন সকালবেলা জানলা দিয়ে সূর্যরশ্মি আসে, সূর্যের কিরণটা আসে, তখন থেকে অনেক ডাস্ট পার্টিকেল ভেসে বেড়ায়, তাই তো।
তখন খুব ভালোভাবে বোঝা যায়, বা মানে খালি চোখে সবসময় কিন্তু অবজার্ভ করা যায়, মানে সবসময় দেখা যায় না, কিন্তু হচ্ছে ওই সূর্যের কিরণে যখন রিফ্লেক্টটা হয় তখন কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, দ্য প্রপোর্শন অফ দ্য গ্যাস চেঞ্জ ইন দ্য হায়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। যত এই হায়ার লেয়ারে ওঠা যায়, অ্যাটমসফিয়ারে যত হাই লেভেলে যাওয়া যায় তত কিন্তু প্রপোর্শনটা চেঞ্জ হতে থাকে এই সমস্ত জিনিসের, মানে এই গ্যাস, তারপরে হচ্ছে তোমার ওয়াটার ভেপার, ডাস্ট পার্টিকেল, এগুলোর কিন্তু কম্পোজিশন চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, higher layer of the atmosphere in such a way oxygen will be almost negligible quantity at the highest, মানে হচ্ছে কি বলছে, মানে অলমোস্ট হাইয়েস্ট, মানে যদি যতটা হাইয়েস্টে ওঠা যায়, মানে ধরো এখানে অ্যাটমসফিয়ারের, এখানে পৃথিবীর আর্থ সারফেসটা আছে, তো এটার, আমি এই ছবিটা একটু মুছছি, ধরো এটা আমাদের আর্থ সারফেস, তাই তো এই আর্থ সারফেসের মোটামুটি, এটা ধরো আপার লেয়ার, মোটামুটি 120 কিলোমিটার পর্যন্ত, এটা এই সারফেস থেকে 120 কিলোমিটার পর্যন্ত কি থাকবে আমাদের, এটা কিন্তু অক্সিজেনটা থাকবে 120 কিলোমিটার পর্যন্ত অক্সিজেন, এটা ধরো 120 কিলোমিটারের লিমিট আমি এঁকেছি। ঠিক আছে, এখানে অবধি অক্সিজেন থাকবে। আর কি বলেছে তার পরের লাইনে দেখো, সিমিলারলি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার আর ফাউন্ড অনলি 90 কিলোমিটার ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। কিন্তু 90 কিলোমিটার পর্যন্ত কি থাকবে, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে তোমার ওয়াটার ভেপার থাকবে। মানে আমরা দেখতে পেলাম আর্থ সারফেস থেকে 120 কিলোমিটার পর্যন্ত তোমার থাকবে অক্সিজেন, আর 90 কিলোমিটার পর্যন্ত থাকবে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, আর হচ্ছে ওয়াটার ভেপার। ঠিক আছে, এই দুটো থাকবে। বোঝা গেছে তাহলে কতটা এদের, মানে কতটা হাইয়েস্ট লেভেল পর্যন্ত গেলে এদেরকে পাওয়া যায়। এই 120 কিলোমিটারের ওপর পর্যন্ত গেলে কিন্তু তখন আমাদের অক্সিজেন সিলিন্ডার ইউজ করতে হবে। ঠিক আছে, তার আগে পর্যন্ত কিন্তু আমরা নর্মালি থাকতে পারবো। এরপর কি আছে, গ্যাস। এরপর যে প্যারাগ্রাফটা শুরু হচ্ছে সেটা দেখো, গ্যাস যে টপিকটা, সেটা কি বলছে, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেটেরোলজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট গ্যাস অ্যাজ ইটস ট্রান্সপারেন্ট টু দ্য ইনকামিং সোলার রেডিয়েশন বাট ওপাকিউ টু দ্য আউটগোয়িং টেরেস্টেরিয়াল রেডিয়েশন। কি বলছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের মেটেরোলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা গ্যাস। কেন কার্বন ডাইঅক্সাইড কেন ইম্পর্টেন্ট বলছো, কার্বন ডাইঅক্সাইড তো আমাদের আমাদের কোনো কাজে লাগে না। হ্যাঁ, কাজে কেন লাগে না, যদি ধরো কার্বন ডাইঅক্সাইড না থাকতো তাহলে কি গাছগুলো সার্ভাইভ করতে পারতো, আর গাছ সার্ভাইভ না করতে পারলে আমরাও সার্ভাইভ করতে পারতাম না। সেটা তো তোমার প্ল্যান্টসের দিক থেকে চলে গেল। কিন্তু মেটেরোলজিক্যালি কথাটার মানে কি, মেটেরোলজিক্যালি কথাটার মানে হচ্ছে আবহাওয়ার দিক থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেটা আমরা একটু পরে দেখতে পাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট গ্যাস অ্যাজ ইট ট্রান্সপারেন্ট টু দ্য ইনকামিং সোলার রেডিয়েশন। ধরো এটা আর্থ সারফেস আছে, এখান থেকে সূর্যরশ্মিটা আসছে, এটা সান আছে আমাদের। ঠিক আছে, এখান থেকে সূর্যরশ্মিটা যখন আসছে পৃথিবীর ওপর বসছে তখন কিন্তু এটা ডিরেক্ট চলে আসছে। ঠিক আছে, কিন্তু এই বাতাসে আমাদের কার্বন ডাইঅক্সাইড, CO2 আছে, এই কার্বন যখন ভূপৃষ্ঠটা উত্তপ্ত হচ্ছে, মানে আর্থ সারফেস আমাদের হিটেড হচ্ছে, তখন এই হিটটা কিন্তু আবার ট্রান্সফার করছে অ্যাটমসফিয়ারে। ঠিক আছে, এই হিটটা কিন্তু আবার ট্রান্সফার করছে, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট থাকার কারণে সবটা কিন্তু হিট ফিরে যেতে পারছে না। সবটা হিট ফিরে না যাওয়ার কারণে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের বাতাসে, মানে এই যে হিটটা ফিরে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু এটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর আমাদের অ্যাটমসফিয়ারটাকে গরম রাখতে সাহায্য করছে। ঠিক আছে, যদি ধরো এই কার্বন ডাইঅক্সাইড না থাকতো তাহলে কি হতো দিদি, তাহলে হচ্ছে তোমার এই জিনিসটা, মানে এই সূর্যরশ্মিটা ডিরেক্ট পৃথিবীতে আসতো, পৃথিবীর ভূপৃষ্ঠটাকে হিট করতো, আবার ডিরেক্ট আবার ফিরে যেত। তার ফলে কি হতো, তার ফলে দিনের বেলা প্রচণ্ড গরম হতো আর রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত, অ্যাটমসফিয়ার রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত। ঠিক আছে, যতটা গরম দিনের বেলা হতো ততটা ঠান্ডা রাত্রেবেলা হতো। ঠিক আছে, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো তোমরা সবাই। আর যদি বুঝতে পারো তাহলে কিন্তু ভিডিও সেকশনে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগছে ক্লাস, তাহলে কিন্তু পরবর্তীকালে আরও ক্লাস তোমাদের জন্য আসবে। ঠিক আছে, তোমাদের ভালো রেসপন্স দেখলেই কিন্তু আমরা আরও ক্লাস নিয়ে আসবো। এরপরে কি আছে দেখো, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন একটা কথা পাবে। টেরেস্ট্রিয়াল রেডিয়েশন কথাটা মানে হচ্ছে এই সূর্যরশ্মিটা যে আসছে এখানে ভূপৃষ্ঠটাকে উত্তপ্ত করছে, তারপর ভূপৃষ্ঠ থেকে যে তাপটা উঠে তোমার আবার অ্যাটমসফিয়ারে ফিরে যাচ্ছে, সেটাই বলছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। মানে এই জিনিসটাকে পুরো গোটাটাকে বলছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। ঠিক আছে, TR লিখলাম আমি সংক্ষেপে। তো এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। বোঝা গেছে জিনিসটা?
মানে একটা সোজা মানে জেনারেল জিনিসে বোঝো, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বোঝো। ধরো তুমি একটা কারের মধ্যে বসে আছো, সেই কারে তোমার ধরো এসি নেই, ঠিক আছে, তুমি জানলা বন্ধ করে রেখেছো, তোমার সূর্যরশ্মিটা কিন্তু কারের ভেতর প্রবেশ করছে, ঠিক আছে, কারের ভেতর ঢুকে তোমার কারের ভেতরের অ্যাটমসফিয়ারটাকে গরম করে দিচ্ছে। কিন্তু সেই সূর্যরশ্মিটা কিন্তু যেহেতু জানলাটা খোলা নেই বা এসিও চলছে না ভেতরে, ধীরে 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 কারের ভেতরটা কিন্তু গরম হবে, তখন কিন্তু তোমার আলটিমেটলি শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ভেতরে ওই তাপটা ঢুকছে কিন্তু বেরোতে পারছে না। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে আমাদের পরিবেশের সঙ্গে হচ্ছে, ঠিক আছে। আর যদি ধরো তোমার ওই কার্বন ডাইঅক্সাইডের যে কাজটা কারে, সেটা কে করছে? কারের কাঁচটা, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের কাজটা কারে করছে? তোমার কারের কাঁচগুলো, যেটা গ্লাসগুলো থাকে ইয়ে জানলায়, সেগুলো, ঠিক আছে। তো যদি আমাদের ওই কাঁচটা না থাকতো তাহলে কি হতো? যেমন হচ্ছে যতটা গরম দিনের বেলা আছে ততটা ঠান্ডাই আমরা যদি রাতের বেলা কাঁচটা খুলে দিই, তখন হাওয়া বাতাস ঢুকবে, তখন আমরা ঠান্ডা হয়ে যাবো, তাই তো। তো সেই রকমই জিনিসটা এখানেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে, ঠিক আছে। আর এই কারণেই কিন্তু এই জিনিসটা হয় বলেই কিন্তু গ্রিন হাউস এফেক্ট, যেটা আমরা এনভায়রনমেন্টে পড়েছি, গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের যে ব্যাপারটা আছে, যে গল্পটা আছে, সেই জিনিসটা কিন্তু পুরো এই জিনিসটার ওপর বেস করেই হয়। এই সূর্যরশ্মি আসে, তারপরে সূর্যরশ্মিটা যে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড বাতাসে থাকার কারণে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই তাপটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, পুরোটা ফিরে যেতে পারছে না। তার জন্যই কিন্তু ধীরে 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 তোমার হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলে বাতাসটা উত্তপ্ত হচ্ছে। এবার তুমি বলবে যে দিদি তাহলে তো এটা খারাপ, কার্বন ডাইঅক্সাইড বাতাসে থাকা খারাপ। কিন্তু না, কার্বন ডাইঅক্সাইড একটা সার্টেন লেভেল পর্যন্ত যখন আছে তখনই কিন্তু ভালো, কিন্তু এর থেকে যখন বেশি হয়ে যাবে তখন কি আমাদের এই সূর্য রশ্মির যে ফিরে যাওয়াটা, যেটা টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটা হচ্ছে, সেটা কি হবে? বেশি বেশি হবে। আর তখন গ্রিন হাউস এফেক্টের কারণে তোমার হচ্ছে তাপটা বেরোতে পারবে না, তখন কি হবে? আরও বেশি আমাদের ভূপৃষ্ঠ বা আমাদের বসবাসযোগ্য স্থানগুলো আরও বেশি উত্তপ্ত হতে থাকবে। তখন কি আমাদের তোমার সি লেভেল বাড়তে থাকবে, পোলার রিজিয়ানের বরফ গলতে থাকবে, তাই তো। তখন কিন্তু এটা তোমার এটা ক্ষতিকারক হবে, হার্মফুল হবে। কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু এটা দরকার আছে, ঠিক আছে। তাই জন্যই বলা হলো কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু এসেনশিয়াল আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে ইটস লার্জলি রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে এটা আমি বললাম গ্রিন হাউসের এই জিনিসটার জন্য, এই পুরো ব্যাপারটার জন্য কিন্তু গ্রিন হাউস এফেক্টটা হয়, ঠিক আছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ওজোন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার ফাউন্ড বিটুইন 10 and 50 কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ সারফেস অ্যান্ড অ্যাক্ট অ্যাজ আ ফিল্টার, অ্যাবজর্ব দ্য আল্ট্রাভায়োলেট রেজ radiation from the sun and the prevent them from the reaching of the surface of the earth। কি বলছে? ওজোন ইজ আ ইম্পর্টেন্ট অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে আছে, যেটা হচ্ছে কত থেকে কত কিলোমিটারের মধ্যে থাকে। ধরো এখানে তুমি দেখতে পাচ্ছ 0 থেকে 10 কিলোমিটার, তাই তো। এরপরে আছে 50 কিলোমিটার। এই 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে যেটা থাকে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারে, মেনলি স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের কে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে হচ্ছে আমাদের ওজোন লেয়ার। যে ওজোন লেয়ারটা আমাদের প্রিভেন্ট করে কিসের থেকে? আল্ট্রাভায়োলেট রে, সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রে আসে, যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকারক। সেটার জন্যই কিন্তু এই মানে স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের পৃথিবী ন্যাচারালি তৈরি করে রেখেছে, স্ট্র্যাটোস্ফিয়ারে একটা তোমার মানে ওজোন লেয়ার তৈরি করে রেখেছে, ঠিক আছে, যেটার ফলে আমাদের সমস্ত রকমের ক্ষতিকারক যে রশ্মি আছে সূর্যের, সেগুলো থেকে কিন্তু আমাদের প্রোটেক্ট করে। যদি ধরো এটা ধরো আর্থ আছে, ঠিক আছে, এটার ওপরে এখানে ধরো স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার আছে, এই ওজোন লেয়ারটা ধীরে 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 কিন্তু বলে যে ওজোন হোল হয়ে যাচ্ছে। তার মানে কি? ওজোন হোল হয়ে যাওয়া মানে কি? তার মানে কি এটা পুরোটা নষ্ট হয়ে গেছে, এরকম হয়ে গেছে? না, এই জিনিসটাই ধরো এতটা, এখন যদি এটার ডেনসিটি এতটা থাকে, মানে এটা যদি এতটা প্রথমে যদি এতটা তোমার থিকনেস থাকতো, এই জিনিসটা এখন থিকনেসটা কমে গেছে, ঠিক আছে, থিকনেসটা কমে গেছে। জিনিসটা কেন কমে গেছে? কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের পারফিউম, তারপরে হচ্ছে রেফ্রিজারেটর ইউজ করছি, তাই তো, ফ্রিজ ইউজ করছি। সোজা কথায় যদি বলতে যাই, তো ফ্রিজের আমাদের থাকে কি? সিএফসি। এটা আমাদের এইবার ডাব্লিউবিসিএসেও কোশ্চেন ছিল, সিএফসি থাকে। তারপরে তোমার হচ্ছে যে কি থাকে, আমাদের যে পারফিউম ইউজ করি সেখানেও কিন্তু সিএফসি থাকে। এই সিএফসি জাতীয় যেসব জিনিসগুলো, তারপরে আমাদের এসি, এই সব জিনিসগুলোর কারণে কিন্তু কি হচ্ছে, এই আমাদের ওজোন লেয়ারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে কিন্তু ওজোন লেয়ারের থিকনেস ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং তার ফলে ওজোন লেয়ারের থিকনেস কমে যাওয়ার ফলে বলা হচ্ছে যে ওজোন হোল দেখা যাচ্ছে। এবং ধীরে 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 এটা যত পাতলা হতে থাকবে, আমাদের কিন্তু মানে
পরিবেশের ক্ষেত্রে কিন্তু ততটাই ক্ষতিকারক হতে থাকবে, ঠিক আছে। তাই জন্য ওজোন কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, ঠিক আছে। এরপর কি বলছে, ওয়াটার ভেপার ইজ অলসো ভ্যারিয়েবল গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার হুইচ ডিক্রিজ উইথ অল্টিটিউড। দেখো অল্টিটিউড কথাটার মানে কি, অল্টিটিউড কথার মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে। যত উচ্চতা বাড়বে, যেমন আমরা দেখলাম উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার হচ্ছে অক্সিজেনের লেভেলটা বা ওয়াটার ভেপার তোমার কার্বন ডাই অক্সাইডের সমস্ত কিছুর কম্পোজিশন কিন্তু কমতে থাকবে, ঠিক সেরকম ওয়াটার ভেপারের কম্পোজিশনও কিন্তু কমবে। যত তোমার অল্টিটিউড বাড়বে, তত তোমার হচ্ছে উচ্চতা যত বাড়বে, তত ওয়াটার ভেপারের পরিমাণ কিন্তু বাতাসে কমতে থাকবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন, বাতাসের মানে পরিবেশে মানে তোমার অল্টিটিউড যত বাড়বে তত কিন্তু এগুলো কম্পোজিশন কমবে, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন। ইন দ্য ওয়ার্ম ওয়েদার কি বলছে, ইন দ্য ওয়ার্ম অ্যান্ড দ্য ওয়েট ট্রপিক্স ইট মে অ্যাকাউন্ট ফর 4% অফ দ্য এয়ার ভলিউম, ঠিক আছে। কি বলছে, যত তুমি ওয়ার্ম ওয়েদারে যাবে, ধরো তুমি ওয়ার্ম ওয়েদারে গেছো, সেখানে কি হবে, সেখানে যেহেতু ওয়ার্ম হওয়ার কারণে, গরম হওয়ার কারণে সেখানকার যে সমস্ত জলজ জায়গা আছে সেখান থেকে জিনিসগুলো এভাপরেট হচ্ছে, জলজ জায়গা থেকে জলটা কি হচ্ছে, এভাপরেট হচ্ছে। তাই জন্য সেখানে ওয়াটার ভেপারের পরিমাণ কি বলছে 4% থাকবে, সেখানে ওয়াটার ভেপারের পরিমাণ 4% থাকবে। কারণ হচ্ছে মানে এত গরম সেখানে হচ্ছে হিউমিডিটি বেশি থাকবে। কারণ কি, জলের এভাপোরেশন ক্ষমতা তখন বেড়ে যাবে, তখন বাতাসে অটোমেটিকলি হিউমিডিটি বাড়বে। কিন্তু যেখানে তুমি যদি ড্রাইড এরিয়া বা সাহারা, থর মরুভূমি, এইসব মরুভূমি অঞ্চলে যাও, সেখানে কিন্তু কোনো জলের কোনো জায়গাই নেই, ঠিক আছে। বা হচ্ছে তুমি পোলার রিজিয়ানে চলে যাও, সেখানে জলের কোনো জায়গাই নেই, ঠিক আছে। বরফ আছে কিন্তু বরফটা তো আর এভাপোরেট হতে পারছে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি ড্রাইড এরিয়া মানে হচ্ছে পোলার রিজিয়ান বা হচ্ছে তোমার হচ্ছে সাহারা মরুভূমি, থর মরুভূমি, এইসব মরুভূমি অঞ্চলে চলে যায়, যেহেতু ওখানে জলের কোনো জায়গায় নেই, তাই জন্য ওখানে কিন্তু 1% হয়ে যাচ্ছে তোমার কিসের পরিমাণ, মানে হিউমিডিটির পরিমাণ কিন্তু 1% হয়ে যাচ্ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ 1%। আর যেখানে তোমার নর্মালি টেম্পারেচার বেশি, ওয়ার্ম বেশি, ঠিক আছে, সেখানে যদি জলজ জায়গা থাকে, সে নর্মালি জেনারেলি যে সমস্ত জায়গায় আমরা বাস করছি এখন, সেই সমস্ত জায়গায় কি হবে, তোমার 4% হবে বাতাসে আর্দ্রতা, ঠিক আছে। এরপর কি বলছে, ওয়াটার ভেপার অলসো ডিক্রিজ ফ্রম দ্য ইকুয়েটার টুয়ার্ডস দ্য পোল, মানে ইকুয়েটার থেকে পোলের দিকে কিন্তু তোমার এই ওয়াটার ভেপারের পরিমাণ কিন্তু ডিক্রিজ করতে থাকে। হ্যাঁ, ইকুয়েটারের দিকে কিন্তু তোমার ওয়াটার ভেপারের পরিমাণ বেশি থাকে, আমি যেটা বললাম ইকুয়েটারে, কারণ ওখানে গরম অঞ্চল, তাই তো গরম, তাই জন্য ওয়াটার ভেপারের পরিমাণ অবভিয়াসলি বেশি থাকবে, দেখলাম 4%। আর হচ্ছে পোলার রিজিয়নে কিন্তু ওয়াটার ভেপারের পরিমাণ কম থাকবে, সেটা দেখলাম। ইট অলসো অ্যাবজর্ব অফ পার্ট অফ দ্য ইনসোলেশন ফ্রম দ্য সান, প্রিজার্ভ দ্য আর্থস রেডিয়েট হিটস। কী বলছে যে এই যে ইনসোলেশন মানে হচ্ছে, ইনসোলেশন বলতে কী বোঝায়, ইনসোলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের আর্থ সারফেস আর এই যে সান আছে, সান থেকে যে রেসগুলো আসছে সেই রেসটাকে বলা হয়, যে রেসটা যে হচ্ছে সেটাকেই বলা হয় ইনসোলেশন, ঠিক আছে। আর এই যে ফিরে যাচ্ছে, এটাকে বলছে টেরিস্টেরিয়াল রেডিয়েশন, ঠিক আছে। এই জিনিসগুলো একদম মাথায় গেঁথে নাও। তো ইনসোলেশন যে হচ্ছে কি বলছে, ইট অলসো অ্যাবজর্ব দ্য পার্ট অফ ইনসোলেশন ফ্রম দ্য সান, প্রিজার্ভ দ্য আর্থ রেডিয়েট হিট, মানে আর্থ যে হিটটাকে রেডিয়েট করছে, মানে টেরিস্টেরিয়াল রেডিয়েশন, সোজা কথায় যদি বলি, যে টেরিস্টেরিয়াল রেডিয়েশন হচ্ছে, ওয়াটার ভেপারও কিন্তু কার্বন ডাই অক্সাইডের মতনই রোল প্লে করছে। বা কার্বন ডাই অক্সাইড যেমন আমাদের তোমার বাতাসের ইয়েটা শুষে নিচ্ছিল, মানে এই টেরিস্টেরিয়াল রেডিয়েশনের ফলে যেই তাপটা শুষে নিচ্ছিল, এই ওয়াটার ভেপারও কিন্তু সেম কাজটা করছে, ঠিক আছে। তাই জন্য কি বলছে, আমাদের আর্থকে খুব বেশি গরমও হতে দিচ্ছে না আমাদের, আর হচ্ছে তোমার আর্থকে খুব বেশি ঠান্ডাও হতে দিচ্ছে না, মানে আমাদের সমস্ত রকমের সুবিধা কিন্তু আর্থ করে দিচ্ছে, ঠিক আছে। সমস্ত রকমের বসবাসযোগ্য স্থান কিন্তু আর্থ করে রাখছে। ওয়াটার ভেপার অলসো কন্ট্রিবিউট টু দ্য স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি অফ দ্য এয়ার, মানে এনসিইআরটির প্রতিটা লাইনে কিন্তু তুমি কনসেপ্ট পাবে, কোনো লাইনটাকে তুমি বাদ দিতে পারবে না, প্রতিটা লাইনে কনসেপ্ট। এই কেন এই কথাটা বললো, ওয়াটার ভেপার কন্ট্রিবিউট দ্য স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি অফ দ্য ইন দ্য এয়ার, মানে ওয়াটার ভেপার যখন থাকবে আমাদের বাতাসে, তখন কি হবে, ওয়াটার ভেপার থাকার কারণে আমাদের বাতাসটা কি হবে, বাতাসটা হিউমিডিটি বেশি হবে, তাই তো হিউমিডিটি বেশি হওয়ার কারণে আমাদের তখন মেঘ তৈরি হবে, মেঘটা কন্ডেন্স হয়ে গিয়ে তোমার হচ্ছে বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন হবে, তাই তো বৃষ্টিপাত হবে, ঝড় ঝঞ্ঝাট এগুলো, মানে এইসব ট্রাভেলগুলো চলতে থাকবে, তাই তো। আর যদি তোমার ধরো ওয়াটার ভেপার বাতাসে না থাকে, তাহলে তো স্টেবল থাকবে জিনিসগুলো, নীল আকাশ আমরা দেখতে পাবো, ঠিক আছে, সুন্দর একদম শরতের মেঘের মতো মেঘ দেখতে পাবো। কিন্তু যদি ওয়াটার ভেপার থাকে বা মেঘ দেখা যায়, তখন কি ওয়াটার ভেপার কারণেই তো
তোমার মেঘটা তৈরি হচ্ছে তখন তো ইনস্টেবিলিটি দেখা যাবে ওয়েদারে, তাই তো। তো প্রতিটা লাইনে কিন্তু কনসেপ্ট আছে, কোনো লাইনটাই কিন্তু বাদ দেওয়ার মতো না। যেগুলো বাদ দেওয়ার মতো সেগুলো আমি বলেই দেবো, যেগুলো আমি পড়াবো না সেগুলো ভাবে বাদ দেওয়ার মতন। এরপর হচ্ছে ডাস্ট পার্টিকেল, ঠিক আছে। ডাস্ট পার্টিকেল কি বলছে, অ্যাটমসফিয়ার হ্যাজ সাফিসিয়েন্ট ক্যাপাসিটি টু কিপ স্মল সলিড পার্টিকেল। কি বলছে, অ্যাটমসফিয়ারের একটা সাফিসিয়েন্ট ক্যাপাসিটি আছে তোমার হচ্ছে এই ডাস্ট পার্টিকেলগুলোকে তোমার ধরে রাখার জন্য। তোমার যেমন আমি বললাম, যেমন হচ্ছে তোমার সকালবেলা সূর্যকিরণ যখন পড়ে তখন দেখবে অনেক ধুলোকণা উড়ে যাচ্ছে, তো এরকম কত কত ডাস্ট পার্টিকেল আছে। যেমন আমি তোমাদের সাথে এখন কথা বলছি, তো আমি নিজেই কতটা ডাস্ট পার্টিকেল ইনহেল করে নিচ্ছি, ঠিক আছে। সেম তোমরাও কতটা ডাস্ট পার্টিকেল ইনহেল করছো সেটা তোমরাও বুঝতে পারছো না, ঠিক আছে। তো সেরকম সমস্ত রকমের ডাস্ট পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে আমাদের বাতাসে সবসময়, হুইচ মে অরিজিনেট ফ্রম ডিফারেন্ট সোর্সেস, যেগুলো অরিজিনেট হচ্ছে ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন সোর্স থেকে অরিজিনেট হচ্ছে, ঠিক আছে। includes sea salt, fine soil, smoke, soot, ashes, pollen, dust and the disintegrated particle of the materials। কি বলছে, যেগুলো বিভিন্ন রকম সোর্স থেকে অরিজিনেট হচ্ছে, স্মোক, সুটস, পলেন, ডাস্ট ইন্টিগ্রেটেড পার্টিকেল, এগুলো থেকে তোমার হচ্ছে সোর্স, এগুলো হচ্ছে সোর্স তোমার, ঠিক আছে। ডাস্ট পার্টিকেল আর জেনারেলি কনসেন্ট্রেটেড ইন দ্য লোয়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এই ডাস্ট পার্টিকেলগুলো লোয়ার লেয়ারে থাকে, কনসেন্ট্রেটেড থাকে লোয়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এটা ধরো আর্থ সারফেস, আমাদের এই আর্থ সারফেসের প্রথম ফার্স্ট লেয়ার দেখো কি আছে, ট্রোপোস্ফিয়ার, তাই তো। এই ট্রোপোস্ফিয়ারটা কিন্তু তোমার হচ্ছে লাস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার বা লোয়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, লাস্ট বলবে না, লোয়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এইখানেই কিন্তু তোমার সমস্ত রকমের যে ডাস্ট পার্টিকেল আছে, সমস্ত ডাস্ট পার্টিকেল কিন্তু এইখানেই থাকে, এই অঞ্চলটাতেই থাকে সমস্ত রকম ডাস্ট পার্টিকেল। কেন, ডাস্ট পার্টিকেলগুলো তোমার ওজনে ভারী হওয়ার জন্য, এদের মাস বেশি হওয়ার কারণে এরা কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না, যতটা এদের ক্যাপাসিটি ততটা অবধি যাবে। তারপর যেহেতু এগুলো ভারী হয় সেহেতু কিন্তু বেশি দূর অবধি যেতে পারছে না, তাই জন্য কী হচ্ছে, এই লোয়ার লেয়ারেই কিন্তু এরা থেকে যাচ্ছে, মানে ট্রোপোস্ফিয়ার লেভেলেই কিন্তু এরা 99% কিন্তু এই লেয়ারেই ওরা থাকছে, সেটাই বলছে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এরপরে আছে স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমাদের জানতে হবে। ক্লাসটা একটু হয়তো বড় হবে, তোমরা প্লিজ কোঅপারেট করো, প্লিজ ক্লাসটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের মধ্যে কত কিছু জানার জিনিস আছে, কোনো জিনিসটাই কিন্তু স্কিপ করার নয়। তো তোমরা কিন্তু ক্লাসটা পুরো ফুললি দেখো, কোথাও কিছু নোট ডাউন করার হলে সেটা কিন্তু নোট ডাউন করে নিও, আর যদি এনসিইআরটি বই থাকে তাহলে সেখান থেকে তো মিলিয়ে নিতেই পারবে। এনসিইআরটি বই না থাকলে তোমার এই ক্লাসটা দেখলে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টার সম্বন্ধে, ঠিক আছে। তো কি বলছে, স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার কনসিস্ট অফ ডিফারেন্ট লেয়ার উইথ ভ্যারিং ডেন্সিটি অ্যান্ড টেম্পারেচার। কি বলছে, টেম্পারেচারে দেখো আমি প্রথমেই বলে দিই, এই ছবিটা কিন্তু এখন খুব কাজে লাগবে। এই ছবিটা এখন যেটা পড়াবো পুরোটা এই ছবিটাই আমাদের ড্রাইভার হবে, ঠিক আছে, চ্যাপ্টারে। তো এই ছবিটায় কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন লেয়ার আছে, ট্রোপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তো এই লেয়ারগুলো কেন হয়েছে, নিশ্চয়ই টেম্পারেচারের ভ্যারিয়েবিলিটি আছে, বা হচ্ছে তোমার অল্টিটিউডের মানে টেম্পারেচারের ভ্যারিয়েবিলিটির কারণেই মেনলি এই লেয়ারগুলো ভাগ করা হয়েছে। যদি না ভ্যারিয়েশন না থাকতো তাহলে কিন্তু কখনোই ভাগ করা হতো না এতগুলো লেয়ারে, ঠিক আছে। যেহেতু ভ্যারিয়েশন আছে তাই জন্যই কিন্তু ভাগ করা হয়েছে। ডেন্সিটি ইজ হাইট নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজিং অফ দ্য অ্যালটিটিউড। অল্টিটিউড যখন বাড়ছে, মানে আমাদের আর্থ সারফেস এটার যখন অল্টিটিউড বাড়ছে তখন কিন্তু সমস্ত জিনিসের কম্পোজিশন, যেমন বললাম কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, তারপরে হচ্ছে ওয়াটার ভেপার, বিভিন্ন রকম গ্যাস, বিভিন্ন রকম ওয়াটার ভেপার, ডাস্ট পার্টিকেল, এগুলোর ডেন্সিটি কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোর ডেন্সিটি কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। এগুলোর ডেন্সিটি কমছে, তাই জন্য বলছে অল্টিটিউড বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোর ডেন্সিটি কমছে, ঠিক আছে। দ্য ট্রোপোস্ফিয়ার ইজ দ্য লোয়ার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। ট্রোপোস্ফিয়ার দেখতেই পাচ্ছ যে লোয়ার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ট্রোপোস্ফিয়ার, তাই তো। লোয়ার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ইট অ্যাভারেজ হাইট হচ্ছে 13 কিলোমিটার, এক্সটেন্ড রাফলি টু দ্য হাইট অফ 8 কিলোমিটার নিয়ার পোলস অ্যান্ড অ্যাবাউট দ্য 18 কিলোমিটার অফ দ্য ইকুয়েটর। এখানটা খুব বোঝার জিনিস আছে যে ট্রোপোস্ফিয়ারের রাফলি হাইট কত বলছে, 13 কিলোমিটার, ঠিক আছে। রাফলি আমরা ধরছি হচ্ছে 13 কিলোমিটার, এটা সারফেস থেকে 13 কিলোমিটার, মানে এটা যদি সারফেস হয় আমাদের এই 13 কিলোমিটার পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার। কিন্তু বলছে আবার পরবর্তী লাইনেই আবার বলছে যে দেখো যে এটার এক্সটেন্ড রাফলি টু দ্য হাইট অফ দ্য 8 কিলোমিটার নিয়ার দ্য পোলস। পোলের কাছে এটা 8 কিলোমিটার হয়ে যাচ্ছে, আর তোমার হচ্ছে ইকুয়েটরের কাছে এটা কত হয়ে যাচ্ছে, 18 কিলোমিটার হয়ে যাচ্ছে। কারণ কি, এটা আমাদের আর্থ। দেখো আমি আর্থকে কিন্তু কখনো গোল মতন আঁকছি না, আমি কি আঁকছি, আর্থকে এরকম চ্যাপ্টার মতন। আমাদের আর্থ কিন্তু এরকম চ্যাপ্টার হয়, ঠিক আছে, যার জন্য এইটা আর্থের কিন্তু আমাদের জানি আমরা গ্র্যাভিটি পড়েছি সায়েন্সে, তো আর্থের গ্র্যাভিটি আছে, তাই তো। এবার ধরো এই আর্থ এখানে এটা
কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ইয়েগুলো অ্যাটমসফিয়ার লেয়ারগুলো, ঠিক আছে। তো কি হচ্ছে এই গ্র্যাভিটি, এই এটা পোলার রিজিয়ন, এটা হচ্ছে ইকুয়েটার রিজিয়ন, ঠিক আছে, এটা ইকুয়েটার রিজিয়ন। তো ইকুয়েটার রিজিয়ন যেখানে থাকছে, মানে নিরক্ষীয় অঞ্চল যেখানে থাকছে, সেখানে সেটা কিন্তু এই গ্র্যাভিটি অঞ্চল থেকে অনেকটা দূরে হচ্ছে, তাই জন্য কিন্তু এটার তোমার হচ্ছে উচ্চতাটা তোমার হচ্ছে বেশি থাকছে, 18, এখানে 18 কিলোমিটার। আর যেহেতু এখানে পোলার রিজিয়নে কী হচ্ছে, গ্র্যাভিটি কাছে থাকার জন্য, মানে কাছে, ধরো তুমি এখানে আছো, তুমি ধরো এখানে গ্র্যাভিটি আছে, ঠিক আছে, এখানে গ্র্যাভিটি আছে, আর তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে আমি দাঁড়িয়ে আছি। তো গ্র্যাভিটি তো তোমাকে আগে প্রথমে আকর্ষণ করবে, তারপরে তো আমাকে পরে আকর্ষণ করবে, তাই তো, আমাকে তো পরে আকর্ষণ করবে, যেহেতু তুমি কাছে আছো। তো পোলার রিজিয়নটা কিন্তু গ্র্যাভিটির সবচেয়ে কাছে আছে, তাই জন্য কিন্তু পোলার রিজিয়নকে কে আগে, মানে তাই জন্য কিন্তু পোলার রিজিয়নকে আগে অ্যাট্রাক্ট করছে, তাই তো, আগে কিন্তু একে টানছে, তাই জন্য এখানে 18 কিলোমিটার আর এখানে 8 কিলোমিটার, ঠিক আছে। এই জিনিসগুলো কি হচ্ছে, এই জিনিসগুলোকে আগে টানছে বলে এই ট্রপোস্ফিয়ার অঞ্চলে যে সমস্ত ধূলিকণা, তারপরে গ্যাস, এই সমস্ত জিনিসকে আগেও টানছে বলে, তাই জন্য এর উচ্চতা বেশি বাড়তে পারছে না, এটা 8 কিলোমিটারে গিয়েই থেমে যাচ্ছে। আর এগুলোকে বেশি টানতে পারছে না বলে এগুলো অনেক দূরে চলে যাচ্ছে, এগুলো অনেক যে কম্পোজিশনগুলো আছে, গ্যাস, তারপরে ডাস্ট পার্টিকেল, এই সমস্ত জিনিসগুলো অনেকটা দূরে চলে যাচ্ছে, তাই জন্য এটা হাইয়েস্ট লেয়ার কোথায় থাকছে, 18 কিলোমিটার। আশা করছি বোঝা গেছে, এর থেকে সহজ করে আর কোথাও বোঝাবে না, ঠিক আছে, আমি যতটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি, এর থেকে সহজ করে আর কোথাও বোঝাবে না। তো প্লিজ মন দিয়ে একটু শোনো পড়াগুলো, ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আগামী দিনের ক্লাস পেতে কিন্তু কমেন্ট করতেই হবে যে কেমন লাগছে ক্লাসটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর কি আছে, দ্য লেয়ার কন্টেন্স ডিউ টু দ্য পার্টিকেল অ্যান্ড দ্য ওয়াটার ভেপার। এই লেয়ারে কি হচ্ছে, কন্টেন্স ডাস্ট পার্টিকেল, ডাস্ট পার্টিকেল কিন্তু পুরো একদম ভর্তি থাকছে, পুরো একদম ট্রপোস্ফিয়ার, এটা যদি আমাদের আর্থ সারফেস হয়, এখানে ট্রপোস্ফিয়ার, এখানে ডাস্ট পার্টিকেল, সমস্ত রকম ওয়াটার ভেপার, এগুলো কিন্তু পুরো ভর্তি থাকছে, ঠিক আছে। অল চেঞ্জেস ইন ক্লাইমেট অ্যান্ড ওয়েদার টেক প্লেস ইন দিস লেয়ার। এই ক্লাইমেটের যে সমস্ত চেঞ্জেসগুলো দেখা যায়, যেমন আকাশে মেঘ হয়ে গেল, তারপরে আবহাওয়ার যে চেঞ্জগুলো দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, হঠাৎ করে রোদ উঠে গেল, হঠাৎ করে ঝড় উঠে যাচ্ছে, এই যে চেঞ্জেসগুলো, সমস্ত কিন্তু চেঞ্জেস এই ট্রপোস্ফিয়ার লেয়ারেই দেখা যায়, ঠিক আছে। টেক্স প্লেস ইন দিস লেয়ার, এটা বলা হয়ে গেল, দ্য টেম্পারেচার ইন দিস লেয়ার ডিক্রিজেস অ্যাট দ্য 1 ডিগ্রি সেলসিয়াস ইন এভরি 165 কিলোমিটার অফ দ্য হাইট। কি বলছে, যত 160, মানে এই ট্রপোস্ফিয়ার, এই আর্থ সারফেস থেকে 165 কিলোমিটার হাইটে উঠলে তোমার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস কমলো, ঠিক আছে। আবার 165 উঠলে তোমার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস করলো, মানে তুমি ধরো 150 মিটার 300 মিটার উপরে উঠলে অন অ্যান অ্যাভারেজ তোমার 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে যাবে। তো সেটাই বলছে, যত তোমার হাইট বাড়বে তত কিন্তু তোমার ইয়ে কমতে থাকবে, মানে তোমার হচ্ছে সমস্ত জিনিসের কম্পোজিশন কিন্তু কমতে থাকবে, বা টেম্পারেচারও কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। তারপরে কি বলছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার ফর দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। মানে আমরা যেহেতু ট্রপোস্ফিয়ার লেভেলেই থাকি, দেখো আমরা সমস্ত রকমের প্রাণী জগৎ কিন্তু এই ট্রপোস্ফিয়ার লেভেলেই গড়ে উঠেছে, তাই জন্য কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু সমস্ত এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার অফ দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য এই লেয়ারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে আমরা কিন্তু সবাই কিন্তু এই লেয়ারেই থাকি, এর থেকে ওপরে কিন্তু আমরা যেতে পারি না, আর এর থেকে ওপরে কিন্তু একটা টাইমেই যাবো, সেটা হচ্ছে যদি আমরা এরোপ্লেনে চাপি। এই এরোপ্লেনটা কোথা থেকে চলে বলো তো, মানে এই হচ্ছে এরোপ্লেনটা হচ্ছে আমাদের লোয়ারেস্ট লেয়ার অফ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে হচ্ছে সমস্ত কিছু শান্ত থাকে, এই শান্ত অঞ্চলে, এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কিন্তু সমস্ত জিনিসটা তোমার এরোপ্লেন বলো, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের লোয়ার লেভেল থেকে যায়, কারণ ওখানের পরিবেশ খুব শান্ত হয়, ঠিক আছে। এরপর কি বলছে, এরপর বলছে দ্য জোন সেপারেটিং দ্য ট্রপোস্ফিয়ার ফ্রম দ্য সেপারেট ইজ নোন অ্যাজ ট্রোপোপজ। কি বলছে, এই ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারটাকে যে সেপারেট করছে যে লাইনটা, সেটাকে বলছে ট্রোপোপজ, মানে এই জায়গাটাকে এটাকে ট্রোপোপজ, এটাকে বলছে তোমার স্ট্র্যাটোপজ, তারপরে এটাকে বলছে মেসোপজ, ঠিক আছে। মানে যেগুলো নিচে আছে, এগুলো মনে রাখা সবচেয়ে ইজি প্রসেস কি বলো তো, যেটা নিচে আছে যেমন ট্রপোস্ফিয়ার, তার ওপরে এটা ট্রোপোপজ হবে, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে এটা ওপরে স্ট্র্যাটোপজ হবে, ঠিক আছে, যেটা সেপারেট করছে দুটো জায়গা, দুটো ভ্যারিয়েশনের মধ্যে, ঠিক আছে। কেন এই পজগুলো এখানে, কেন এটা হচ্ছে, দেখো ট্রপোস্ফিয়ারে আমরা দেখতে পেলাম, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার হচ্ছে ডিক্রিজ করছে টেম্পারেচারটা। দেখো এখানে হচ্ছে 20, যদি এখানে +20, আর এখানে যখন চলে যাচ্ছে তখন কিন্তু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, অন অ্যান অ্যাভারেজ 60 ডিগ্রি তোমার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু মানে কি -60 হয়ে যাচ্ছে, শুধু 60 না, -60 হয়ে যাচ্ছে, মানে কি টেম্পারেচারটা যত উপরে উঠছে ট্রপোস্ফিয়ারে তত কিন্তু কমছে। এরপর এখানে পজ হচ্ছে, পজটা কেন হচ্ছে, আর এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে যখন যত উচ্চতা বাড়ছে তত দেখো এখানে কিন্তু আবার কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কি হচ্ছে,
ইয়ে বাড়ছে, মানে টেম্পারেচারটা বাড়ছে। টেম্পারেচার বাড়ছে মানে দেখো অন অ্যান অ্যাভারেজ 0 ডিগ্রি চলে আসছে, 0 ডিগ্রি বা -20 মাঝখানে ভেরিয়েশন করছে, কিন্তু তোমার এখানে কি হচ্ছে, 0টাও কিন্তু ঠান্ডা, কিন্তু তবু -60 থেকে তো কম ঠান্ডা। তার মানে কি বলছি আমরা, টেম্পারেচার বাড়ছে, বুঝতে পারছি যে টেম্পারেচার বাড়ছে। কেন বাড়ছে, কেন, এই কেন যদি প্রশ্নটা করতে শেখো তাহলে কিন্তু তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র মুখস্থ করে গেলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো কনসেপ্ট ক্লিয়ারিটি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের। তো তাই জন্যই বলছি আগে ভালো করে শোনো, এখানে পজ কেন হচ্ছে আর এখানে টেম্পারেচার কেন বাড়ছে। টেম্পারেচার কেন বাড়ছে, এখানে হঠাৎ করে কমে গেলো, আবার এখানে হঠাৎ করে কেন বাড়লো। এখানে পজ হচ্ছে, কেন হচ্ছে পজটা, কারণ হচ্ছে ধরো তুমি এখানে একটা ব্ল্যাক জিনিস রাখা আছে, ব্ল্যাক, এটা ব্ল্যাক ধরলাম, হ্যাঁ, আর এখানে হোয়াইট ধরলাম, ঠিক আছে, এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট। তো ব্ল্যাক আর হোয়াইট পাশাপাশি একমাত্র জেব্রার গায়ে থাকতে পারে, আর কোথাও থাকতে পারে না, ঠিক আছে, বা জেব্রা ক্রসিং যেগুলো আমরা দেখি সেখানেই থাকতে পারে। আদারওয়াইজ পুরো ব্ল্যাক থেকে পুরো হোয়াইটে চলে গেলাম এরকম হয় না, একটা ট্রানজিশন পিরিয়ড থাকবে, তো একটা ট্রানজিশনের জায়গা থাকবে। তো এখানে ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাক আছে, এখানে হোয়াইট আছে, তাই তো, এখানে হোয়াইট আছে, মাঝখানে তো একটা গ্রে টাইপের কোনো অঞ্চল থাকবে, তাই তো। খুব স্বাভাবিক, ব্ল্যাক থেকে হোয়াইটে বা হোয়াইট থেকে ব্ল্যাকে যখন যাচ্ছে একটা গ্রে টাইপের একটা ট্রানজিশন পিরিয়ড বা ট্রানজিশন অঞ্চল থাকছে, ঠিক সেরকমই এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে তোমার এরকম তো নয় যে কেউ গিয়ে লাইন টেনে দিয়েছে যে ট্রোপোস্ফিয়ারের পরে এরপরে আর স্ট্র্যাটোস্ফিয়ার, সঙ্গে সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়ে গেলে, এরকম তো হয় না। একটা ট্রানজিশন পিরিয়ডটা আছে, সেই ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে পজ, ঠিক আছে, সেই ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে পজ। এরপরে কি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদের টেম্পারেচার বাড়ছে। কারণ কি, টেম্পারেচার বাড়ার কারণটা কি, এখানে আমরা বুঝবো স্ট্র্যাটোস্ফিয়ারে কেন টেম্পারেচারটা বাড়ছে। দেখো এখানে আমাদের আর্থ সারফেস, তারপরে এটা ট্রোপোস্ফিয়ার হয়ে গেল, এটা ট্রোপোস্ফিয়ার, তারপরে কি হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হলো। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকছে আমাদের, ওজোন লেয়ার থাকছে। যে ওজোন লেয়ার থাকার কারণে যেখানে হচ্ছে আলট্রাভায়োলেট রেটা তোমার হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে, সেই অ্যাবজর্বের কারণে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশনের কারণে কিন্তু এই জায়গাটাতে টেম্পারেচার বাড়ছে। সূর্য থেকে যখন সূর্য কিরণটা আসছে তখন কিন্তু এখানে টেম্পারেচারটা বাড়ছে এই ওজোন লেয়ারটার জন্য, ঠিক আছে, ওজোন লেয়ারটা সূর্যরশ্মি অ্যাবজর্ব হচ্ছে, যে কারণে কিন্তু এখানে এই অঞ্চলে কিন্তু টেম্পারেচার বাড়ছে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু কখনো ভুলবে না যে কোন লেয়ারে টেম্পারেচার বাড়ছে আর কোন লেয়ারে টেম্পারেচার কমছে, ঠিক আছে। ওই মুখস্থ রেখে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসবে, কিন্তু এই জিনিসগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু কখনো ভুলবে না। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কেন তোমার টেম্পারেচার বাড়ে, কারণ হচ্ছে এই ওজোন লেয়ারের প্রেজেন্সের কারণে, বোঝা গেল। এরপরে কি আছে, এবার আবার পজ আছে, কারণ হচ্ছে এখানে ট্রানজিশন পিরিয়ড, যেটা আমি বোঝালাম ব্ল্যাক আর হোয়াইটের ব্যাপারটা দিয়ে, সেখানে আবার ট্রানজিশন পিরিয়ড, যার কারণে কিন্তু এখানে পজ হচ্ছে। আবার কি হচ্ছে, আবার মেসোস্ফিয়ার আসছে। এবার মেসোস্ফিয়ারে কি হচ্ছে, মেসোস্ফিয়ারে আমরা যেমন ট্রোপোস্ফিয়ারে দেখতে পেয়েছিলাম, ট্রোপোস্ফিয়ারে কি হয়েছিল, এখানটা আমি একটু মুছছি, আমাদের এটা আর্থ সারফেস হলে, ঠিক আছে, এখানে যেমন আমরা দেখতে পেয়েছিলাম ট্রোপোস্ফিয়ারের লেভেলে কি দেখতে পেয়েছিলাম, সমস্ত রকম ডাস্ট পার্টিকেল, বিভিন্ন রকমের সমস্ত ট্রাফিক এখানে সমস্ত কিছু রয়েছে, তাই তো। এখানে সমস্ত ডাস্ট পার্টিকেল বা এখানে ডেন্সিটি সমস্ত কিছুর বেশি। এই স্ট্র্যাটোস্ফিয়ারে আসলে ডেন্সিটি আরও একটু কমে যাবে, ঠিক আছে, ডেন্সিটি আর একটু কমে যাবে। আবার যদি আমরা মেসোস্ফিয়ারে চলে যাচ্ছি, স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা বললাম ডেন্সিটি কমলেও তবুও হিট আমাদের বাড়ছে, কারণ হচ্ছে তোমার ওই ওজোন লেয়ারটার জন্য। এবার মেসোস্ফিয়ারে কি হচ্ছে, ডেন্সিটি আরও কমে যাচ্ছে, একদম কমে যাচ্ছে ডেন্সিটি, এই ডাস্ট পার্টিকেল বা এই সমস্ত জিনিসগুলো, কম্পোজিশনগুলো বাতাসে, সেগুলো আরও কমে যাচ্ছে। তার ফলে এখানে কেউ থাকছেই না, কোনো এরকম কোনো বস্তুই থাকছে না যেগুলো হচ্ছে সূর্যরশ্মিটাকে তোমার মানে সূর্যরশ্মিটাকে অ্যাবজর্ব করতে পারে, বা সেগুলোর দ্বারা চার্জ হয়ে মানে সেই ধূলিকণাগুলো চার্জ হয়ে সূর্যরশ্মিটাকে অ্যাবজর্ব করতে পারে, বা এই জায়গাটাকে উত্তপ্ত করতে পারে। তাই জন্য কিন্তু এখানে মেসোস্ফিয়ারে কিন্তু আবার আমরা দেখব তোমার টেম্পারেচার কিন্তু কমছে। এরপরে কি আছে, থার্মোস্ফিয়ার, যেটার মধ্যে আয়নোস্ফিয়ারও পড়ে, ঠিক আছে। এরপরে কি আছে, থার্মোস্ফিয়ার যেটাকে আমরা আয়নোস্ফিয়ারও বলি। এবার আয়নোস্ফিয়ার কেন বলছে, ঠিক আছে, এখানে আয়নোস্ফিয়ার বলছে কারণ হচ্ছে, আয়নোস্ফিয়ার আয়ন কেন বলছে, আয়ন হচ্ছে যে আমরা সায়েন্সে পড়েছি, আয়ন হচ্ছে বা আয়ন বা এখানে অ্যাটম দেখা যায় ছোট ছোট, ঠিক আছে, যে অ্যাটমগুলো সূর্যের কিরণের ফলে চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সূর্য রশ্মিটা আসার ফলে এখানে চার্জ হয়ে যাচ্ছে, জিনিসগুলো চার্জ হওয়ার ফলে এখানে কিন্তু হিট তৈরি করছে, এখানে হিট হয়ে যাচ্ছে এই অঞ্চলটা, যেহেতু এখানে অ্যাটমগুলো থাকছে, এই অ্যাটমগুলো কিন্তু সূর্য রশ্মির দ্বারা তোমার হচ্ছে চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চার্জ হওয়ার ফলে এই অঞ্চলটা কিন্তু আবার গরম হয়ে যাচ্ছে, সেই আগেকার মতন আবার কিন্তু আমরা গরমে চলে আসছি, এই জায়গাটা গরম হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, পুরো দেখো টেম্পারেচার বাড়ছে, কারণ এরপরে যত ওঠা যাবে তত আয়নের পরিমাণ বাড়বে, আর হচ্ছে তোমার হচ্ছে জিনিসগুলো আরও উত্তপ্ত হতে থাকবে, ঠিক আছে। তাই জন্য এক্সোস্ফিয়ারও
দেখো আবার হচ্ছে এরপর আরও গরমই হতে থাকছে, এরপর আর ঠান্ডা হবে না, ঠিক আছে। পুরো এক্সোস্ফিয়ারটা পুরো গরম, থার্মোস্ফিয়ার থেকে গরম হতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে আশা করছি। এই থার্মোস্ফিয়ার, যেখানে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের কথা বললাম, এইখানে আরও একটা জিনিস হয়, রেডিও অ্যাক্টিভিটি। যে সমস্ত আমরা সিগন্যাল বা আমরা টিভি চালিয়ে দেখছি, ঠিক আছে, রেডিও শুনছি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, এই আয়নোস্ফিয়ার থাকার কারণেই কিন্তু হচ্ছে। ধরো এখানে একটা টাওয়ার আছে, ঠিক আছে, আর এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে, ঠিক আছে। ধরো তুমি তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, তোমার বাড়ির ছাদের থেকে পাশের বাড়ির ছাদেতে একটা ঢিল ছুঁড়লে, ঠিক আছে, তো পাশের বাড়ির ছাদেতে চলে যাবে, কিন্তু 2-3টে বাড়ি ক্রস করে তুমি যদি সেই বাড়ির ছাদে ঢিল ছুটতে যাও, তাহলে কি মাঝখানে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তার মাথা সব ফেটে যাবে, ঠিক আছে। তো তাই জন্য তুমি তো ওখানে ফেলতে পারবে না, তো তোমাকে কি করতে হবে, জিনিসটা তুমি এই রকম করে গিয়ে তোমাকে এরকমভাবে ফেলতে হবে, তাই তো, এইরকমভাবে যেতে হবে। তো ঠিক সেরকমই এখানে আমাদের থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থাকছে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থাকছে, ঠিক আছে। যের কারণে কি হচ্ছে, এইখানে হচ্ছে তোমার হচ্ছে এই সিগন্যালটা, ধরো এখানে তোমার ওদের সিগন্যালটা এই সিগন্যালটা থেকে এই সিগন্যালটাতে পাঠাচ্ছে, তো এই সিগন্যাল থেকে এই সিগন্যালে যেতে হলে তোমাকে এই জিনিসটাকে এরকমভাবে যেতে হবে, নাহলে মাঝখানে তোমার বাড়ি গাছ পাথর এগুলো পড়বে, যে কারণে কিন্তু ও যেতে পারবে না। তাই জন্য কিন্তু ওকে এই থার্মোস্ফিয়ার থেকে এখানে সিগন্যালটা নিয়ে এই সিগন্যালটা এখান থেকে কানেক্ট করে আবার এখানে যেতে হচ্ছে। আবার কখনো কখনো আমরা স্যাটেলাইটও পাঠাই, তাই তো, স্যাটেলাইট, ধরো এখানে স্যাটেলাইট আছে, এখানে স্যাটেলাইট আছে, তো স্যাটেলাইটের কাজ কি, তাহলে বলবো দিদি তাহলে স্যাটেলাইটের কাজ কি, আমরা যদি এই থার্মোস্ফিয়ারে যদি সিগন্যাল পাঠাতে পারতাম, তো স্যাটেলাইটের কাজ কি হলো, স্যাটেলাইটের কাজ হলো, ধরো তুমি এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের দ্বারা তোমার হচ্ছে অডিওর কাজটা হয়ে যাবে, মানে যেটা আমরা রেডিও শুনছি সেই রেডিওর তোমার কাজটা হয়ে যাবে, তুমি শুধু অডিওটা শুনতে পাবে, কিন্তু তুমি অডিও ভিডিও দুটোই চাইছো, ঠিক আছে, দুটোই চাইছো, তাহলে তোমার হচ্ছে স্যাটেলাইট লাগছে। স্যাটেলাইট তোমার এই থার্মোস্ফিয়ারের কাজটা বা আয়নোস্ফিয়ারের কাজটা এই স্যাটেলাইট তখন করছে। আশা করছি ক্লিয়ার হয়েছে, আশা করছি সমস্ত কনসেপ্ট এখানে যা যা কনসেপ্ট ছিল সমস্ত ক্লিয়ার হয়েছে। তাও আমি আরেকবার করে দিচ্ছি, দেখো, আপার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাবাভ দ্য থার্মোস্ফিয়ারের ওপরে আপার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হচ্ছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে, ইজ নোন অ্যাজ এক্সোস্ফিয়ার, দিস ইজ দ্য হাইয়েস্ট লেয়ার বাট ভেরি লিটল নোন অ্যাবাউট ইট। বলছে থার্মোস্ফিয়ার এর ওপরে যে লেয়ারটা আছে সেটা বলছে এক্সোস্ফিয়ার, যেটা হচ্ছে হাইয়েস্ট লেয়ার, ঠিক আছে, বাট এটার সম্বন্ধে খুব কম ইনফরমেশন আমাদের কাছে আছে, এটার সম্বন্ধে বেশি ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই। কারণ কি, সমস্ত রকমের যে তোমার আমাদের গবেষণা বা আমাদের রিসার্চ যেগুলো চলে সেগুলো হচ্ছে এই ট্রোপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই চলে, কারণ এইগুলোই আমাদের বসবাসযোগ্য স্থান। স্ট্র্যাটোস্ফিয়ারই কিন্তু আমাদের ওজোন লেয়ার আছে, সেটা নিয়ে অনেক গবেষণা চলে, আমাদের এনভায়রনমেন্টের পরিপ্রেক্ষিতে অনেক রকম রিপোর্ট বেরোয়, ঠিক আছে, বা সমস্ত রকমের রিপোর্ট কিন্তু এই দুটো লেয়ারের ক্ষেত্রেই পাবলিশ হয়। এই আপার লেয়ারগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু দরকার লাগে না, সেহেতু কিন্তু আমাদের অতটা কিন্তু গবেষণা চলে না, ঠিক আছে। তাই জন্য এক্সোস্ফিয়ার সম্বন্ধে কিন্তু আমরা অতটা ওয়াকিবহল বা অতটা নোন নই আমরা, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে, আশা করছি পুরো ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করতে হবে, আর যদি তোমরা আরও এরকম ক্লাস পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই ক্লাস নিয়ে আসা হবে। আর হচ্ছে যে এই তোমরা যারা ডেমো ক্লাস দেখতে চাইছিলে যে দিদি তোমার ব্যাচে কীরকমভাবে পড়ানো হয়, দেখো তোমরা ডেমো ক্লাস দেখে নাও, এটা একটা ডেমো ক্লাস দিলাম, আশা করছি তোমাদের ডেমো ক্লাসটা ভালো লেগেছে। তোমরা যারা দেখতে চাইছিলে দিদি তুমি ব্যাচে কেমনভাবে পারো, আমি কিন্তু ব্যাচে এরকমভাবে প্রতিটা লাইন ধরে ধরে প্রতিটা স্টুডেন্টকে বোঝাই, প্রতিটা স্টুডেন্টকে পড়াই। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো ব্যাচে অ্যাডমিশন নিতে WBCS 2023-র জন্য, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের স্ক্রিনে শো করছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে বা ডিসক্রিপশন বক্সেও তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা। তো চলো নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।